এক কোটিপতি বিধবা মহিলা হঠাৎ হাজির হলেন তার গরিব দাসের ভাঙা কুঁড়ে ঘরে। তারপর সেখানে যা ঘটল তা দেখে খোদ মানবতাও ফুঁপিয়ে কেঁদে উঠল। পশ্চিমবঙ্গের চন্দননগর শহরের এক বিশাল প্রাসাদের মালকিনী ছিলেন ইন্দ্রাণী রায়চৌধুরী। অঢেল সম্পত্তি, প্রতিপত্তি সবই ছিল তার, কিন্তু ছিল না শুধু শান্তি। তার প্রাসাদে কাজ করা বিকাশ ছিল এক সৎ কিন্তু হতদরিদ্র ভৃত্য। একদিন পরিস্থিতি এমন হলো যে ইন্দ্রাণী দেবীকে সেই বস্তির এক নোংরা পরিবেশে বিকাশের কুঁড়ে ঘরে রাত কাটাতে হলো। কিন্তু মাঝরাতে বিকাশ তার মালকিনের সাথে যা করল তা দেখে সারা বিশ্ব চমকে উঠল। বন্ধুরা, এই অবিশ্বাস্য কাহিনীটি শেষ পর্যন্ত শুনুন, কারণ এটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। গঙ্গার পাড়ে অবস্থিত ঐতিহ্যবাহী শহর চন্দননগর। ভোরের স্নিগ্ধ আলোয় যখন ফরাসিদের তৈরি পুরনো স্থাপত্যগুলো ঝলমল করে ওঠে, তখন শহরের এক কোণে দাঁড়িয়ে থাকা বিশাল এক অট্টালিকা সবার নজর কাড়ে। নাম তার রাজরাজেশ্বরী ভবন। এই প্রাসাদের মালকিনী ইন্দ্রাণী রায়চৌধুরী। বয়স প্রায় ৪৫, পরনে সাদা আভিজাত্যের শাড়ি, চোখে চশমা। তাকে দেখলে মনে হয় তিনি যেন কোনো এক জীবন্ত প্রতিমা, কিন্তু সেই চোখের গভীরে লুকিয়েছিল এক অতল অন্ধকার আর নিঃসঙ্গতা। আজ থেকে ১২ বছর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার স্বামী প্রতাপ রায়চৌধুরী মারা যান। প্রতাপবাবু ছিলেন শহরের বড় ব্যবসায়ী। তার মৃত্যুর পর ইন্দ্রাণী দেবী নিজেকে বাইরের জগৎ থেকে গুটিয়ে নেন। অঢেল টাকা, জমিদারি, ফ্যাক্টরি সবই তিনি সামলাতেন লোহার কঠিন হাত দিয়ে। লোকে তাকে ভাবত পাথর মনের মানুষ, কিন্তু কেউ জানত না প্রতি রাতে ওই বিশাল প্রাসাদের বদ্ধ ঘরে তিনি বালিশ ভিজিয়ে কাঁদতেন। ওই রাজপ্রাসাদে অনেক চাকর বাকর ছিল, কিন্তু সবার মধ্যে আলাদা ছিল বিকাশ। বয়স ৩৫-এর আশেপাশে, শ্যামলা গায়ের রং, কপালে পরিশ্রমের ভাঁজ। বিগত ৮ বছর ধরে সেই বাড়িতে কাজ করছে। বিকাশ খুব একটা কথা বলে না, নিজের কাজটুকু নিখুঁতভাবে করে যায়। বাড়ির অন্যান্য কাজের লোকেরা যখন সুযোগ পেলেই কিছু চুরি করার বা ফাঁকি দেওয়ার চেষ্টা করত, বিকাশ ছিল একদম ব্যতিক্রম। বিকাশের সংসার বলতে ছিল তার অন্ধ মা আর ৭ বছরের ছোট মেয়ে মিষ্টি। ৩ বছর আগে ওর স্ত্রী বিনা চিকিৎসায় মারা যায়। তখন থেকে সে একাই মা আর মেয়ের দায়িত্ব সামলায়। প্রতিদিন ভোর ৪টায় উঠে সে মা আর মেয়ের জন্য রান্না করে, তারপর কয়েক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে কাজে আসে। ইন্দ্রাণী দেবী লক্ষ্য করেছিলেন বিকাশ কখনো ছুটি নেয় না, কখনো বেশি মাইনে চায় না। এক অদ্ভুত নির্লিপ্ততা আর সততা ওর চোখে সব সময় ভাসত। সেদিন ছিল শ্রাবণের এক মেঘলা দিন। সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। ইন্দ্রাণী দেবী দোতলার বারান্দায় বসে কফি খাচ্ছিলেন। হঠাৎ দেখলেন বাগানে কাজ করতে করতে বিকাশ মাথা ঘুরে পড়ে গেল। পাশের মালি দৌড়ে এসে তাকে জল দিল। ইন্দ্রাণী দেবী নিচে নেমে এলেন। তিনি গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে বিকাশ, শরীর খারাপ? বিকাশ কোনো মতে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে এবং মাথা নিচু করে বলল, না না মালকিন, তেমন কিছু না, একটু মাথাটা ঘুরে গিয়েছিল। কিন্তু পাশের মালি সাহস করে বলে ফেলল, মাঝে মধ্যে ওর এমন হয় মা, 2 দিন ধরেও পেটে দানা পানি কিছু দেয়নি। ইন্দ্রাণী দেবী অবাক হলেন। কেন কেন খাওনি কিছু? বিকাশ চুপ করে থাকল। জোরাজোরি করার পর সে ভাঙা গলায় বলল, মালকিন, মায়ের ওষুধ আর মেয়ে স্কুলের মাইনে মেটাতে গিয়ে হাতে একদম পয়সা ছিল না। ভাবলাম আমি না খেলে কি হবে, ওদের তো পেট ভরবে। এই কথা শুনে ইন্দ্রাণী দেবীর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। তার বাড়ির এক বিশ্বস্ত মানুষ অভুক্ত থাকছে, আর তিনি কোটি টাকার সিংহাসনে বসে আছেন। নিজের অজান্তেই তার চোখে জল এসে পড়ল। পরদিন সকালে ইন্দ্রাণী দেবী হঠাৎই সিদ্ধান্ত নিলেন তিনি বিকাশের বাড়ি যাবেন। ড্রাইভারকে বললেন গাড়ি বের করতে। চন্দননগরের ঘিঞ্জি এলাকা পেরিয়ে গাড়ি যখন শহরের বাইরের এক বস্তি এলাকায় ঢুকল, তখন রাস্তার দুধারে কাদা আর নোংরা আবর্জনা দেখে ইন্দ্রাণী দেবী শিহরিত হলেন। তিনি ভাবতেও পারেননি তার সবচেয়ে কাছের কর্মচারীটি এমন নরককুণ্ডে থাকে। গাড়িটি একটি জীর্ণ কুঁড়েঘরের সামনে থামল। মাটির দেওয়াল, ওপরে একটা ছিদ্র হয়ে যাওয়া টিনের চাল। সামনে একটি ছোট্ট মেয়ে পুরনো ছেঁড়া বই নিয়ে একমনে পড়ছে, সেই মিষ্টি। ইন্দ্রাণী দেবীকে দেখে মিষ্টি ভয় পেয়ে গেল। ইন্দ্রাণী দেবী গাড়ি থেকে নেমে মিষ্টির কাছে গিয়ে মৃদু স্বরে বললেন, ভয় পেও না মা, আমি তোমার বাবার মালকিনী। মিষ্টির বড় বড় চোখে বিস্ময়। সে প্রণাম করে বলল, ও আপনি সেই বড় মা, বাবা আপনার গল্প করে। ইন্দ্রাণী দেবী ভেতরে ঢুকলেন। ঘরের ভেতর একটা সৎসেতে গন্ধ। এক কোণে ভাঙা তক্তপোষে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছেন। ঘরের ভেতর রান্নার কোনো ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। একটা কৌটোয় সামান্য কটা চাল পড়ে আছে। ইন্দ্রাণী দেবীর মনে হলো আকাশটা ভেঙে পড়ল তার মাথায়। তিনি নিজেকে অপরাধী মনে করতে লাগলেন। তখনই কুঁড়েঘরের সামনে একটা হট্টগোল শোনা গেল। এলাকার কুখ্যাত মহাজন নগেন দত্ত তার দলবল নিয়ে সেখানে হাজির। সে এসেই চিৎকার শুরু করল, বিকাশ কই, আজ টাকা না দিলে এই ঘর আমি ভেঙে দেব, 3 মাসের সুদ বাকি। মিষ্টি ভয়ে ইন্দ্রাণী দেবীর শাড়ি জাপটে ধরল।
অন্ধ মা বিছানা থেকে কান্নাকাটি শুরু করলেন। নগেন দত্ত যখন ইন্দ্রাণী দেবীকে দেখল, সে একটু থমকে গেল, কিন্তু নিজের অহংকার ছাড়ল না। সে ব্যঙ্গ করে বলল, আরে বড় রাজবাড়ির গিন্নি এখানে কি করছেন? আপনার ভৃত্য আমার টাকা মেরে বসে আছে, 10,000 টাকা সুদ সহ দিতে হবে। ইন্দ্রাণী দেবী শান্ত কিন্তু তেজদীপ্ত কণ্ঠে বললেন, বিকাশ কারোর টাকা মারে না, এই নাও তোমার টাকা। তিনি তার ব্যাগ থেকে চেক বই বের করে 10,000-এর জায়গায় 20,000-এর একটি চেক লিখে নগেন দত্তর মুখে প্রায় ছুঁড়ে দিলেন। নগেন দত্ত অবাক হয়ে সেখান থেকে বিদায় নিল। একটু পরে বিকাশ কাজ থেকে ফিরল, হাতে একটা ছোট প্লাস্টিকের ব্যাগ, তাতে কয়েকটা রুটি। সে তার মালকিনকে নিজের ঘরে দেখে পাথরের মতো দাঁড়িয়ে গেল। তার হাত থেকে রুটির প্যাকেটটা পড়ে গেল। সে কান্না ভেজা গলায় বলল, মালকিন, আপনি এখানে? আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে এখানে ডেকে এনে অসম্মান করতে চাইনি। ইন্দ্রাণী দেবী বিকাশের কাছে গেলেন। তিনি বললেন, বিকাশ, আজ আমি শুধু তোমার সাহায্য করতে আসিনি, আমি আজ এমন একটা সত্যি জানতে এসেছি যা আমাকে 12 বছর ধরে তিলে তিলে শেষ করছে। আমি জানি তুমি সেদিন প্রতাপের সাথে সেই গাড়িতে ছিলে। লোকে বলে ওটা দুর্ঘটনা ছিল, কিন্তু আমার মন বলে তুমি কিছু একটা লুকিয়ে যাচ্ছ। আজ এই বস্তির ধুলোয় দাঁড়িয়ে আমি তোমাকে আদেশ করছি, বলো সেদিন কি হয়েছিল। বিকাশের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার হাত পা কাঁপতে লাগল। সে ধপ করে মাটিতে বসে পড়ল। কুঁড়েঘরের বাইরে বৃষ্টি শুরু হলো। ঝিঝি পোকার ডাক আর বৃষ্টির শব্দের মাঝে বিকাশ বলতে শুরু করল এমন এক সত্য যা ইন্দ্রাণী দেবীর পায়ের তলার মাটি সরিয়ে দিল। বিকাশ বলল, মালকিন, আমি এতদিন মুখ খুলিনি কারণ আমার এই ছোট্ট মেয়েটা আর অন্ধ মায়ের প্রাণ বিপন্ন ছিল। প্রতাপবাবুর মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, ওটা ছিল একটা পরিকল্পিত খুন। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। কুঁড়েঘরের টিমটিমে লণ্ঠনের আলোয় বিকাশের মুখটা অপরাধবোধে নীল হয়ে গিয়েছিল। সে বলতে শুরু করল, মালকিন, 12 বছর আগে সেই রাতে যখন প্রতাপবাবু কলকাতা থেকে ফিরছিলেন, আমি ওনার সাথেই গাড়িতে ছিলাম। মাঝপথে সাহেব গাড়ি থামিয়ে ওনার বিজনেস পার্টনার অরিন্দম বোসের সাথে দেখা করতে যান। একটা নির্জন ফ্লাইওভারের ওপর তাদের চরম ঝগড়া শুরু হয়। বিকাশ আরও বলল, আমি গাড়ি থেকে সব দেখছিলাম। অরিন্দমবাবু বারবার সাহেবকে বলছিলেন কোম্পানির সমস্ত শেয়ার ওনার নামে লিখে দিতে। সাহেব রাজি হননি। সাহেব যখন ঘুরে গাড়ির দিকে আসছিলেন, ঠিক তখনই অরিন্দমবাবু পেছন থেকে সাহেবকে জোরে ধাক্কা মারেন। সাহেব ছিটকে গিয়ে রাস্তার ওপর পড়েন এবং উল্টো দিক থেকে আসা একটা লরি সাহেবকে পিষে দিয়ে চলে যায়। ওটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না মালকিন, ওটা ছিল ঠান্ডা মাথার খুন। ইন্দ্রাণী দেবী পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। যে অরিন্দম বসুকে তিনি এতদিন ছোট ভাইয়ের মতো বিশ্বাস করে এসেছিলেন, সেই মানুষটি তার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিল। বিকাশের কান্না ভাঙা গলায় যোগ করল, খুনের পর অরিন্দমবাবু আমার সামনে এসে পিস্তল ধরেন, বলেন যদি আমি কাউকে কিছু বলি তবে আমার গর্ভবতী স্ত্রী আর পরিবারকে জ্যান্ত জ্বালিয়ে দেবেন। আমি ভয় পেয়ে গিয়েছিলাম মালকিন। নিজের পরিবারের কথা ভেবে আমি মিথ্যে বলেছিলাম যে সাহেব লরির ধাক্কায় মারা গেছেন। আজ আর আমি সত্যিটা চেপে রাখতে পারলাম না। আমাকে যা শাস্তি দেওয়ার দিন। ঠিক সেই মুহূর্তে কুঁড়েঘরের বাইরে একটা দামি গাড়ির ব্রেক কষার আওয়াজ শোনা গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন অরিন্দম বসু, চোখে মুখে হিংস্রতা আর শয়তানি হাসি। ইন্দ্রাণী দেবীকে ওখানে দেখে তিনি কিছুটা থতমত খেলেন, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিলেন। অরিন্দমবাবু অট্টহাসি হেসে বললেন, বাহ ইন্দ্রাণী, আমাদের রাজবাড়ির গিন্নি শেষ পর্যন্ত এই নোংরা বস্তিতে এক ভৃত্যের পায়ে বসে আছেন। আর বিকাশ, তুই ভেবেছিলি এই বুড়িটাকে সত্যিটা বলে দিলেই তুই বেঁচে যাবি? তোকে তো আমি সেদিনই শেষ করে দিতাম, শুধু দয়া করেছিলাম বলে তুই আজও বেঁচে আছিস। ইন্দ্রাণী দেবী শান্তভাবে উঠে দাঁড়ালেন। তার চোখে সেই উদাসীনতা এখন আগ্নেয়গিরির লাভার মতো জ্বলছে। তিনি বললেন, অরিন্দম, আমি জানতাম না যে আমার ঘরের মধ্যেই একটা কালসাপ পুষে রেখেছিলাম। আজ বিকাশ যা বলেছে তার প্রতিটি শব্দ আমার হৃদয়ে তীরের মতো বিঁধেছে। অরিন্দমবাবু গর্জে উঠলেন, বিকাশ কি বলল তাতে কিচ্ছু যায় আসে না। কারুর কাছে কোনো প্রমাণ নেই, আইন চলে প্রমাণে। আর এই ভিখারি দাসের কথাই কেউ বিশ্বাস করবে না। উল্টে আমি তোমাদের দুজনকে এখান থেকে গায়েব করে দিতে পারি। অরিন্দমবাবু জানতেন না যে ইন্দ্রাণী দেবী এতটাও বোকা নন। তিনি তার মোবাইল ফোনটা টেবিলের ওপর থেকে তুলে ধরলেন। ফোনটাতে আগে থেকেই রেকর্ডিং চালু ছিল এবং অরিন্দমবাবুর নিজের মুখে স্বীকার করা খুনের হুমকি রেকর্ড হয়ে গেছে। ইন্দ্রাণী দেবী বললেন, অরিন্দম, তুমি বলেছিলে না কোনো প্রমাণ নেই? এই রেকর্ডিংটাই তোমাকে ফাঁসানোর জন্য যথেষ্ট। আর শোনো, আমি একাই আসিনি। বাইরে তখন পুলিশের সাইরেন বেজে উঠল। স্থানীয় থানার পুলিশ এসে কুঁড়েঘর ঘিরে ফেলেছে। আসলে ইন্দ্রাণী দেবী বস্তিতে আসার আগেই তার এক বিশ্বস্ত আইনজীবীকে সব জানিয়ে রেখেছিলেন। পুলিশ অরিন্দম বোসকে হাতকড়া পড়ালো। যাওয়ার সময় অরিন্দমবাবু ঘৃণাভরে বিকাশের দিকে তাকালেও বিকাশের চোখে আজ আর ভয় ছিল না, ছিল মুক্তির আনন্দ। সব শান্ত হওয়ার পর ইন্দ্রাণী দেবী বিকাশের ছোট মেয়ে মিষ্টিকে বুকে টেনে নিলেন। তিনি বিকাশের অন্ধ মায়ের হাত ধরে বললেন, মা, আজ থেকে আপনারা আর একা নন।
বিকাশ আজ আমাকে যে সত্য উপহার দিয়েছে তার ঋণ আমি 7 জন্মেও শোধ করতে পারবো না। বিকাশ হাত জোর করে বলল, মালকিন, আমি শুধু পাপের বোঝা হালকা করতে চেয়েছিলাম, আমাকে দয়া করে আর লজ্জিত করবেন না। ইন্দ্রাণী দেবী ঘোষণা করলেন, বিকাশ, তুমি আর আমার ভৃত্য নও, আজ থেকে তুমি আমার ভাই। এই বস্তি আর এই অভাবের জীবন তোমার জন্য নয়। চলো, আজই তোমরা আমার রাজপ্রাসাদে যাবে। সময় বয়ে চলে তার আপন গতিতে। দেখতে দেখতে 15 বছর পার হয়ে গেছে। চন্দননগরের সেই বস্তি এলাকা এখন আর নরককুণ্ড নেই। সেখানে ইন্দ্রাণী দেবী তৈরি করেছেন প্রতাপ স্মৃতি হাসপাতাল এবং একটি বিশাল স্কুল। সেই বস্তির প্রতিটা শিশু আজ শিক্ষিত। হাসপাতালের উদ্বোধনের দিন দেখা গেল এক সুন্দরী তরুণী ডাক্তার সাদা অ্যাপ্রন পরে ফিতে কাটছে। সে আর কেউ নয়, আমাদের ছোট সেই মিষ্টি। ইন্দ্রাণী দেবীর অনুপ্রেরণায় আর নিজের জেদে মিষ্টি আজ একজন বড় হৃদরোগ বিশেষজ্ঞ। ইন্দ্রাণী দেবী আজ অনেকটা বৃদ্ধ হয়েছেন, কিন্তু তার মুখে এখন এক স্বর্গীয় শান্তি। তার পাশে আজও ছায়ার মতো দাঁড়িয়ে থাকে তার পরম বিশ্বস্ত ভাই বিকাশ। মিষ্টি স্টেজে দাঁড়িয়ে মাইকে বলল, আজ আমি যা কিছু হয়েছি তার পেছনে 2 জন মানুষের অবদান সবচেয়ে বেশি। একজন আমার বাবা, যিনি দারিদ্র্যের মধ্যেও সততা হারাননি। আরেকজন আমার মা ইন্দ্রাণী দেবী, যিনি শিখিয়েছেন যে মানুষের সেবাই হলো ঈশ্বরের সবচেয়ে বড় আরাধনা। পুরো চন্দননগর আজ এই মহান বন্ধুত্বের আর সততার জয়গান গাইছে। ইন্দ্রাণী দেবী প্রমাণ করে দিয়েছেন যে আভিজাত্য কেবল রক্তে থাকে না, আভিজাত্য থাকে মানুষের ব্যবহারে আর ত্যাগের মধ্যে। বন্ধুরা, এই কাহিনীটি আমাদের শিখিয়ে দেয় যে সত্য কখনো চাপা থাকে না। হয়তো সময় লাগে, হয়তো অনেক কষ্ট সইতে হয়, কিন্তু শেষ পর্যন্ত জয়ের মারা সততার গলাতেই ওঠে। আজ নিজেকে একবার প্রশ্ন করুন তো, যদি আপনি ইন্দ্রাণী দেবীর জায়গায় হতেন, তবে কি আপনি একজন গরিব ভৃত্যের কথা বিশ্বাস করে নিজের জীবনের ঝুঁকি নিতেন, নাকি আপনিও আভিজাত্যের অহংকারে সাধারণ মানুষের দুঃখকে এড়িয়ে যেতেন? মনে রাখবেন, টাকা দিয়ে প্রাসাদ কেনা যায়, কিন্তু মানুষের ভালোবাসা আর আশীর্বাদ কেনা যায় না। আসল ধনী সেই যার হৃদয়টা অন্যের জন্য কাঁদে। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে দয়া করে কমেন্টে একটি শব্দ লিখুন, মানবতা। আপনার একটি শেয়ার হয়তো সমাজের আরও অনেক মানুষের চোখ খুলে দিতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও এমন অনুপ্রেরণামূলক গল্পের জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।